যাবে কোথায়? এদিকে আয়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লিসেনার্স, কালো জাদুর ঘটনা আমরা কেই বা না শুনেছি, তবে এমন কালো জাদুর ঘটনা রয়েছে যেগুলো শুনলে আপনাদের গা শিউরে উঠতে পারে। হ্যাঁ, এমনই একটি ঘটনা বাছাই করে একটি সত্য ঘটনা আপনাদের মাঝে আজকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। লিসেনার্স, আজকে আমরা আপনাদের মাঝে একটা আশা দিতে পারি যে এই ঘটনাটি আপনাদের মাঝে অনেকটা ভালো লাগবে। এটি একটি ইমেল স্টোরি। ইমেলে যেভাবে লেখা আছে আমরা ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। লিসেনার্স, চলুন যাওয়া যাক আজকের এই রহস্যময় ইমেল এপিসোডটিতে। সবাইকে সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি যারা যারা আজকে আমার এই ঘটনাটি শুনছেন। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার জীবনের প্রথম এই ইমেল এপিসোডটি লেখা, আর এটি লেখার মধ্যে আমার সাহায্য করেছেন আমার একজন ভাই। তো এই ঘটনাটি আপনাদের মাঝে একটি ভয়াবহতার রূপ নেবে আমি এটা আশা করি। আর এই ঘটনাটি অনেকটা বাছাইকৃত এবং সত্য একটি ঘটনা, যেটি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। চলুন দেরি না করে এবার আমরা আমাদের এই ঘটনাতে চলে যাই। আর এই লেখার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটির সময়কাল 1912 মে মাসের 25 তারিখ। এই সময়টাতে একটি ঘটনা আমাদের পরিবার এবং আমাদের গোত্র যে গোষ্ঠীটা রয়েছে এটার সঙ্গে একটি ঘটনা ঘটে, যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভয়াবহতার রূপ নেয়। এটি মূলত একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা এবং অত্যন্ত ভয়াবহ রূপ নেওয়ার কারণে এটি আমাদের এলাকাতে অনেকটা বহুল মানুষের মধ্যে মুখে মুখে এই ঘটনাটি প্রচারিত হয়ে আছে। শুরুতে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমার বাবা এবং আমার ফুফুদের বিষয়ে। আমার বাবা এবং চাচারা ছিলেন 4 জন এবং ফুফু ছিলেন 1 জন। বেশ ভালোই চলছিল তাদের সবকিছু। এর মধ্যে আরেকটি কথা বলে রাখা ভালো, যেটা আমার বাবা ছিলেন সবার ছোট, এবং ছোট হওয়াতে আমরাও কিন্তু ওই পরিবারের অনেক ছোট ছোট বাচ্চা ছিলাম। এবং আমাদের যে চাচাতো ভাই বোনেরা ছিল তারা আমার থেকে অনেক বড় এবং তাদের বিয়ে শাদী হয়ে গিয়েছিল তখনকার সময়। তো এই সময়টাতে যে সম্পদ যে ভাগটা, ওই ভাগটা নিয়ে তারা একটু লাফালাফি করছিল। আমার বড় চাচাদের ছিল 2 জন, ওই 2 জনের মধ্যে লাগে দ্বন্দ্বটা। আমার বাবা যতটা সরল ছিলেন, এই সরলতা নিয়ে তিনি এই জায়গা জমি বিষয়ে তিনি এতটা মানে ঝগড়াবিবাদ এটা করেননি। আমার বড় 2 চাচা, ওদের সন্তান ছিল, একজনের ছিল 4 জন আর একজনের 6 জন। ওদের তখন সবার বিয়ে হয়ে গিয়েছিল। এই সময়টাতে একটা ঝগড়া বাঁধে আমার 2 বড় চাচার মধ্যে। তাদের মধ্যে এমন একটি ঝগড়া সৃষ্টি হয় একটা ক্ষেত নিয়ে। ওই ক্ষেতটা প্রায় 1.5 বিঘার মতো ছিল। ওই ক্ষেতের মধ্যে এক সময় সরিষা ক্ষেত চাষ করা হয়েছিল। তারপর ওই ক্ষেতের নাকি অর্ধেক যে ফসলটা হয়েছিল এটা আমার বড় চাচা নিয়ে চলে গিয়েছিল। এবং আমার বাবা একজন ভালো ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা খাতে কাজ করতেন এবং ওই রকম জায়গা সম্পদ বিষয়ে চাষাবাদ এটা তিনি করতেন না, এটা চাচারাই করতেন। তখন সম্পদ চাষের মধ্যে তাদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় ক্ষেত নিয়ে। 1.5 বিঘা জমিকে নিয়ে তারা অনেকটা কৌতূহল হয়ে আছিল যে কে ওই জমিটাকে নেবে। তবে এই জমিটার মধ্যে খুব ভালো ফসল হতো বলে এই জমিটাকে সবাই চাইতো যে এটা আমার হোক, এটা আমার হোক, এরকম আর কি। এমনই একটা সময়ে আমার বাবা তখন বাড়িতে আসেন, এসে দেখতে পারেন যে তাদের মধ্যে এরকম একটা দ্বন্দ্ব। বাবা পরিবারের ছোট ছেলে হওয়াতে তাদের মুখের উপরে কথা বলতে পারে না, তো তাদের ঝগড়া ছিলই। তখন আমার বড় চাচা নাকি বলে উঠে যে তাকে দেখে নেবে, আমার মেজ চাচাকে দেখে নেবে। তখন উনিও উত্তরে বলেন যে তোকেও আমি দেখে নেব, তুই আমাকে কি করতে পারিস এটা আমি তোকে দেখে নেব। তারপর 1 মাস অতিবাহিত হয়। এই কথাগুলো সবাই শুনি আমরা। শোনার পর 1 মাস পর ক্ষেতের মধ্যে আবার হাল চাষ করা হবে। তখন ক্ষেতটা হাল চাষ করার সময় দেখা যায় যে ক্ষেতের কিছু কিছু অংশে হাড় পাওয়া যাচ্ছে। এটা মানুষের হাড়। কি ব্যাপার, এই ফসলাদি ক্ষেতের মধ্যে এরকম হাড় পাওয়া যাচ্ছে মাটির নিচে, এটা তো কোনো ভালো লক্ষণ না। এরই মধ্যে আরো একটি ঘটনা ঘটে, এটি আমার চাচার সঙ্গে, মানে বড় চাচার ফ্যামিলির সঙ্গে। ওনার ফ্যামিলির সবাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েন। আসলে এটি একটি ব্ল্যাক ম্যাজিক ছিল। ওই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা গিয়ে পড়ে আমার বড় চাচার পরিবারের উপর।
তখন ক্ষেত হাল চাষ করা হচ্ছে এবং অনেকগুলো হাড় পাওয়া গিয়েছে ওই ক্ষেতের মধ্যে। তখন ওই হাড়গুলোকে একসঙ্গে জড়ো করে নেওয়ার পর একসঙ্গে রাখা হয় মাটিতে, এবং মানুষজন এসে দেখছে। যেই না হাড়ের মধ্যে কেউ হাত লাগায় মনে হচ্ছে তার হাড়টা পুড়ে যাচ্ছে, খুব গরম হাড়। এবং ওই হাড়গুলোকে দেখার পর মানুষজন সবাই ভয় পায়, ভাবে যে এটা তো মানুষের হাড়। তো মানুষের যে মুখের যে চাপা, যেমন দাঁতের অংশ, তারপর কনুইয়ের অংশ, এমনকি মাথার যে মস্তিষ্কের অংশটা, এগুলো পাওয়া গিয়েছে। মনে হচ্ছে কেউ একজন মানুষের কবর খুঁড়ে এই হাড়গুলোকে এনে এই মাটিতে পুঁতে দিয়েছে। এই বিষয়টা জানার পরিপ্রেক্ষিতে আমার যে মেজ চাচার ছোট 3 নাম্বার চাচা যিনি ছিলেন, তিনি কি করলেন, ওই হাড়গুলোকে নিয়ে বাড়িতে চলে আসলেন এবং এটির রহস্য তিনি উদ্ধার করার চেষ্টা করছেন। তখন এক রাতে ঘটে, আমার মেজ চাচা কি করলেন, আমার যে 3 নাম্বার চাচা ছিলেন ওনার ঘর থেকে ওই হাড়গুলো নেওয়ার জন্য ওনার ঘরে প্রবেশ করে। রাত্রিবেলা তিনি ঘুম থেকে ওঠার পর দেখতে পারেন যে মেজো ভাই ওখানে এসেছেন। তখন দেখতে পেরে ডাকাডাকি করলেন যে কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন? বলে যে আমার একটু দরকার ছিল তাই। তবে এই বিষয়টা বলেনি যে তিনি হাড় নিতে এখানে এসেছেন। তখন রাত্রিবেলা আমরাও ঘর থেকে বেরিয়ে আসি এবং বেরিয়ে দেখতে পারি যে এরকম ঘটনা, যে উনি ঘরে ঢুকেছেন, কি কারণে ঢুকেছেন এটা বলছেন না। যাই হোক, ভাই ঘরে ঢুকতেই পারে, স্বাভাবিক। পরবর্তীতে এর পরের দিন আমার বড় চাচার একটি ছেলে, তার বয়স প্রায় 27 কি 28 ছিল তখনকার সময়, তার 2টা ছেলে সন্তান ছিল। ওই ছেলে সন্তানগুলোকে সে খাবার দাবার খাওয়াতো, সে একটা কাজ করতো এবং ওই ক্ষেতগুলো সে দেখাশোনা করত। তখন তার একটা মস্ত বড় অসুখ হয়ে পড়ে। তার যে এই নাক দিয়ে রক্ত পড়তো, তারপর আরো ভিতরে অনেক রকমের রোগ বালাই হয়েছিল, যেটা এখন বলাটা ঠিক হবে না, এরকম রোগ বালাই হয়েছিল। এরকম রোগের সম্মুখীন হওয়াতে সে একবারে নাজেহাল অবস্থা হয়ে পড়ে। তাকে চিকিৎসাধীন অবস্থায় অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, ঘোরাফেরা করা হয়, কিন্তু তার চিকিৎসার কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। কি করলে সে ভালো হবে এটা কেউ খুব বুঝে পাচ্ছে না। চলতে থাকে এভাবে কয়েকটা দিন, 1 সপ্তাহ 12 দিন পার হয়ে যায়। তখন ওই বড় চাচার ফ্যামিলির অনেকজন মানুষই অসুস্থ হয়ে পড়ে, তাদের নাক দিয়ে রক্ত পড়ে, এটা একটা পরিলক্ষিত। তারপর তাদের যে পাকস্থলীর মধ্যে অনেক সমস্যা হয়েছে, এটা না বলাটা ঠিক হবে, এরকম ঘটনা আর কি তারা শিকার হন। এই ঘটনা যখন ডাক্তারকে গিয়ে বলা হয়, তখন ডক্টর বলে যে তাদের সঙ্গে কোনো ডাক্তারি কাজ করা হয়নি, হয়তো পারে যে এটার কোনো অন্য সমাধান রয়েছে। এর কারণ হচ্ছে, যদি কোনো ডাক্তারি কোনো পরামর্শ থাকতো তাহলে তারা কিন্তু ভালো হয়ে যেত। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন ঠিক করার জন্য, ভালো করার জন্য, কিন্তু পারেননি। তো পরবর্তীতে যখন তাদেরকে ভালো করা যায়নি, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন সবাইকে। তারা সবাই ঘরের অসুস্থ, তবে বড় চাচা বাদ দিয়ে। বড় চাচা তিনি ভালো ছিলেন, তিনি সবাইকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, রান্না বান্না করছেন, উনি খাওয়া দাওয়া করাচ্ছেন সবাইকে। তখন এক তান্ত্রিক এক রাতে এসে আমাদের বাড়িতে হাজির। আমাদের মেজো চাচা এবং আমাদের বাড়িটা ছিল, এবং আমাদের যে 3 নাম্বার চাচা ছিলেন তাদের বাড়ি ছিল এক জায়গায়, আর বড় চাচার বাড়ি ছিল একটু বেশ 2 বাড়ি পিছনে। এক তান্ত্রিক এসে ডাকছেন, গফর গফর, বাড়িতে আছো? তখন আমার চাচা তিনি বের হয়ে আসেন, মেজো চাচা এসে বলেন যে কি ব্যাপার, আপনি এখানে কেন এসেছেন, তাড়াতাড়ি চলে যান বলছি। তখনই আমরা এবং আমাদের বাড়ি থেকে অনেক মানুষজন বেরিয়ে আসি, দেখতে পারি তান্ত্রিক আমাদের বাড়িতে এসে হাজির, এবং আমার চাচা বলছেন যে এখান থেকে চলে যাওয়ার জন্য। তান্ত্রিক তখন বলে যে সর্বনাশ হয়ে গিয়েছে। বলে যে কি সর্বনাশ? তখন আমরা গিয়ে আরো ঝাঁপিয়ে ধরি, বলে যে কি হয়েছে, আপনি আমাদেরকে খুলে বলুন। তখন আমার মেজো চাচা তিনি চাইছেন যে যাতে তান্ত্রিকটা এখান থেকে চলে যাক, এরকম একটা অবস্থায় তিনি আছেন। কিন্তু এখানে যে অনেক মানুষজন জানার চেষ্টা করছেন যে তান্ত্রিকের কি সমস্যা হয়েছে, তান্ত্রিক কেন এখানে এসেছে। তখন সবাই জোরাজুরির পর এক পর্যায়ে তান্ত্রিক তার যে মেজো চাচাকে তিনি ঘরে নিয়ে যান এবং গিয়ে সব ঘটনা খুলে বলেন। তখন আমাদের অনেকটা খটকা লাগলো এই বিষয়টা, যে তান্ত্রিক আমার চাচার সঙ্গে কি কাজ আছে,
বা কি হতে পারে? এটা তো কোনো ভালো লক্ষণ না। যেহেতু আমার বড় চাচার ফ্যামিলিটা এরকম একটা দুরবস্থায় আছে, তারপর চাচার বাড়িতে এসে তান্ত্রিক হাজির, এটা একটা মূল লক্ষণীয় কারণ রয়েছে। তারপর তান্ত্রিকের কাছে আমরা যাই, গিয়ে ওনাকে বেশ কিছু প্রলোভন দেখালাম যে যদি আপনি আমাদেরকে রহস্যটা খুলে বলেন তাহলে আপনাকে আমরা এমন করব যে টাকা পয়সা লোভ দেখিয়েছিলাম। তারপর তান্ত্রিক আসল ঘটনাটা খুলে বলেন যে আমাদের মেজো চাচা নাকি বড় চাচাদের ফ্যামিলিটাকে ধ্বংস করার জন্য তিনি একটা ব্ল্যাক ম্যাজিক করেছেন। এই ব্ল্যাক ম্যাজিক ঘটনাটা এখান থেকে শুরু। লিসেনার্স, আপনারা যারা যারা শুনছেন তারা এই মুহূর্তে বুঝতে পারবেন যে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল এবং কি জানা গিয়েছিল। তখন আমার মেজো চাচাকে ডাক দিয়ে ওখানে নেওয়া হয়। চাচা তখন ওখানে তিনি স্বীকারোক্তি করেন যে উনি খারাপ কাজ করেছেন, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তখন সবকিছু ঘটনা খুলে বলার জন্য আমরা সিদ্ধান্ত দিই যে যদি আপনি সব ঘটনা খুলে বলেন তাহলে দেখি আমরা কি করতে পারি। তখন আমার চাচা চলে আসেন এই গত মাসের ঘটনায়। তিনি বলেন, আমি যখন ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলাম তখন ভাই আমাকে খুব প্রচন্ড পরিমাণে অপমান করেছিল এবং সে এমন কথা বলেছিল যেগুলো আমার কলেজায় এসে লেগেছে। এর জন্য আমি ঠিক করি যে তার পরিবারকে আমি ধ্বংস করে দেব। এর জন্য আমি ওই তান্ত্রিকের কাছে আসি। তখন তান্ত্রিককে আমি জিজ্ঞেস করলাম যে যদি আমি কোনো মানুষকে ধ্বংস করে দিতে চাই তাহলে আমার কি প্রয়োজন, আপনি আমাকে খুলে বলুন। তখন ওই তান্ত্রিকটা আমাকে বলল যে যদি কাউকে হত্যা করতে চাও বা কারো পরিবারকে ধ্বংস করে দিতে চাও, এর ফলপ্রসূ কিন্তু খারাপ হতে পারে, বেশি অংশই খারাপ হয়, তবে যদি ভালো মতে করা যায় তাহলে কিন্তু এটা ঠিক হয়, ভালো হয়। তখন এরই উসিলা আমি নিয়েছিলাম। আমি তখন ওই তান্ত্রিকের কথায় একটি কবরস্থানে যাই। তিনি তখন আমাকে বলেছিলেন যে একটি কবরস্থান থেকে যদি একটি লাশের যে মরদেহটা, ওইটার হাড়, তারপর মাথার খুলি, তারপর আরো কিছু কিছু অংশ, এগুলো যদি আমি তান্ত্রিকের কাছে নিয়ে আসতে পারি তাহলে তান্ত্রিক কিনা একটি কালো জাদু করতে পারবে এবং ওই জাদুর প্রভাবে একজন পরিবারকে ধ্বংস করা যায়। এইটা ভেবে আমি একটি কবরস্থানে যাই, আমাদের ওই যে দক্ষিণে কবরস্থানে। ওই কবরস্থানে অনেক মানুষ কিন্তু যায় না সচরাচর। তখন ওই কবরস্থান থেকে আমি একটা কবর খোঁড়া শুরু করি রাত্রিবেলা। সাথে আমার কেউ ছিল না। তান্ত্রিক তখন আমাকে কয়েকটা শর্ত দিয়েছিল। বলেছিল যদি এটা না তুলি তাহলে আমার উপরে নাকি এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আসতে পারে, যার কারণে আমাকে এটা তুলে ওনাকে নিয়ে যেতে হবে ওনার কাছে। তখন আমি এটাই করি, কবরস্থান খুঁড়ি রাত্রিবেলা। কবরস্থান খোঁড়ার সময় আমি দেখতে পারি যে আশপাশ দিয়ে কি বাজে রকমের আওয়াজ হচ্ছে। খুব ভয় লাগছিল তখন, যদিও এতটা ভয় লেগেছিল কিন্তু এই ভয়ের পরিপ্রেক্ষিতে আমি এতটা ভয় পাইনি, কেননা আমার মনে এতটা রাগ জন্মেছিল যে ভাইয়ের পরিবারকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা আমি করবই। তখন ওই কবরস্থানটা এক পর্যায়ে আমি খোঁড়ার পর দেখতে পারি যেখানে কিছু কঙ্কাল বিশিষ্ট পড়ে আছে, যে কবরটা প্রায় 9 মাস আগে দেওয়া হয়েছিল এই কবরস্থান। তখন কঙ্কালগুলোকে আমি একটা বস্তায় ভরে নেই এবং কঙ্কালের যে পিঠের যে ছাটনি ছিল ওইটা ওখানে ফেলে দিই। তারপর যথাসম্ভব ওই কবরস্থানকে মাটি দিয়ে আবার ঘুরে দিই এবং ওই কঙ্কালগুলোকে রাত্রিবেলা কাঁধে করে বহন করে নিয়ে আসি তান্ত্রিকের কাছে। তখন তান্ত্রিককে এনে আমি ওই কঙ্কালগুলোকে দেই হাতে তুলে। সে তখন বলে যে তোর কাজ হয়ে গিয়েছে এবং তুই আমার সঙ্গে 1 সপ্তাহ পরে দেখা করবি। এভাবে 7 দিন চলে যায়। 7 দিন পর আমি যখন তান্ত্রিকের নিকট আবার যাই, গিয়ে জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কি কিছু পেরেছেন? বলে যে হ্যাঁ। এখন তোর আরেকটা কাজ করতে হবে। কি কাজ? বলে যে এই যে কঙ্কালগুলো, এগুলোকে যে কবরস্থানের পাশ থেকে তুলেছিলি, এই কবরস্থানের মধ্যে 2টা আবারও পুঁতে দিয়ে আসতে হবে এবং যে ক্ষেত নিয়ে তোর সমস্যা হচ্ছে এই ক্ষেতের মধ্যে তোকে আরেকটা পুঁতে দিয়ে আসতে হবে, অর্ধেক। তিনি ভাগ করে দিয়েছেন যে ওগুলো ওখানে রাখবা এবং ওগুলো ক্ষেতের মধ্যে রাখবা। তখন আমি ওই হাড়গুলোকে হাতে নিয়ে চলে যাই কবরস্থানের দিকে। অর্ধেক ভাগটা কবরস্থানের মধ্যে কিছুটা পুঁতে দিয়ে তারপর আমি ওখানে চলে আসি ক্ষেতের মধ্যে। তখন ক্ষেতের অনেকটা অংশে
আমি তখন একটা বোকামি কাজ করি, যেটা হচ্ছে বেশি গর্ত করিনি, অল্প গর্ততে আমি ওই হাড়গুলোকে পুঁতে দিই। তারপর ওই হাড়গুলোকে পুঁতে দেওয়ার পর আমি চলে আসি এবং ওখানে আর লক্ষ্য করি না কিছু। কিন্তু আমি যখন রাত্রিবেলা ঘুমিয়েছিলাম তখন আমি দেখতে পারি যে আমি যে কবরস্থানগুলো খুঁড়েছি এইটার একটা ফুটেজ আমার চোখের সামনে ভেসে উঠছে। তখন আমি 2 দিন খুব ভয়ে থাকি যে যদি এইটার উপর আমার কোনো প্রভাব পড়ে তাহলে তো আমি হয়তো বাঁচতে পারবো না, আর আমি কি এটার মধ্যে কোনো ভুল করলাম কি, এইটা জানার জন্য আমি আবারও তান্ত্রিকের কাছে আসি। তখন তান্ত্রিক আমাকে বলে যে তুই যে কাজটা করেছিস এটা একটা জিনের কাজ, তো এটা তুই মানুষ হিসেবে করেছিস, যার কারণে তোর সঙ্গে এরকম ঘটনা ঘটছে। ভয় পাস না, তোর কিছুই হবে না, তুই শান্তিতে থাক এবং তোর যে কাজটা এটা ঠিক মতো সময় মতো হয়ে যাবে, এটা নিয়ে তুই চিন্তা করিস না। তখন তান্ত্রিকের কথা ভেবে আমি কোনো রকম চিন্তা করিনি, যদিও পরবর্তীতে আমার সঙ্গে এরকম ভৌতুরে কাণ্ডকলাপ ঘটেছে, যেমন স্বপ্নের মধ্যে, তারপর হাঁটা চলার মধ্যে আমি দেখতে পেতাম যে এই একজন মানুষ, কঙ্কাল বিশিষ্ট মানুষ, সে আমার দিকে এগিয়ে আসছে। তারপর ওই কবরস্থানের দিকে আমি একদিন যাওয়া পরে তখন আমি দেখতে পারি যে ওই কবরস্থান থেকে কিছু মানুষ ঘোরাঘুরি করে এবং আমাকে যেন ডাকে। বেশ ভয়ানক একটি অবস্থার মধ্যে আমি ছিলাম। এটা ছিল প্রায় 12 কি 13 দিন। তখন আমি ওই কবরস্থানের দিকে একবারে যাওয়া ছেড়ে দেই এবং আমাদের ওই ক্ষেতের মধ্যে আমি যাওয়া ছেড়ে দিই। পরবর্তীতে যখন আমি শুনতে পাই যে ওই কঙ্কালগুলোর হাড় ফেলে দেওয়া হয়েছিল, তখন আমি ওই কঙ্কালগুলোর যে হাড়গুলো নেওয়ার জন্য আমি আমার ভাইয়ের ঘরে ঢুকি। কিন্তু দুঃখের বিষয় ছিল যে হাড়গুলোকে আমি নিতে পারিনি। তখন আমি হাড়গুলোকে নিতে না পারায় আমি ওই দিন রাতে একটা স্বপ্নে দেখি যে এই হাড়গুলো যদি আমি না নিই তাহলে নাকি আমার খুব বড় একটা ক্ষতি হতে পারে। তখন এই বিষয়টা আমি দেখতে পেরে আমার আর মাথা ঠিক ছিল না, যার জন্য আমার ভাইয়ের ঘরে আমি ঢুকেছিলাম যে হাড়গুলো চুরি করার জন্য। এর পরবর্তীতে তান্ত্রিক আমাকে যেটা বলেছে, তান্ত্রিক দেখেছে নাকি যে হাড়গুলোকে যে মাটি থেকে তোলা হয়েছে, যেমন হাল চাষ করে, ওই হাড়গুলো তোলাটা ঠিক হয়নি। ওই হাড়গুলো তোলার কারণে নাকি আমার পরিবারের কোনো রকম ক্ষতি হতে পারে, এটা তান্ত্রিক বলার জন্য আমার কাছে এসেছেন। তখন তান্ত্রিক, আমি যখন ঘরে নিয়ে গেলাম তখন তান্ত্রিক আমাকে বলে যে সর্বনাশ হয়ে গিয়েছে, তুই এটা কি কাজ করলি, হাড়গুলোকে কেন এখান থেকে তুলে নিলি, এখন তো তোর খুব বড় একটা সমস্যা হবে, বেশ ক্ষতি হবে এটা। তখন তান্ত্রিকের হাতে পায়ে আমি পড়ি, বললাম যে আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান, এটা কোনো সমাধান নেই কি, কোনো উপায় নেই বাঁচার? তখন তান্ত্রিক বলে যে হ্যাঁ আছে, তবে তোকে আরো 2টা কাজ করতে হবে। কি কাজ? বলে যে যে হাড়গুলোকে এনেছিস হাড়গুলোকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আয়। তখন ওই হাড়গুলোকে আমি আর নিতে পারছিলাম না, কেননা হাড়গুলো হচ্ছে বাইরের ঘরে। আমি যদি হাড়গুলোকে কোনো হাড় দিতে যাই তাহলে কিন্তু এই যে পরিপ্রেক্ষিতে যে দায়ভারটা আসবে এটা কিন্তু আমার উপরে সরাসরি চলে আসবে। এর কারণে আমি ওই হাড়গুলোর দিকে আর তাকাতে পারিনি। তান্ত্রিককে আমি বললাম যে যে কোনো উপায়ে আমাকে বাঁচানোর জন্য। তখন তান্ত্রিক ভাই আসে এখানে, আর আপনারা এখানে চলে এসেছেন, আমাকে আপনারা প্লিজ মাফ করে দিবেন, খুব বড় একটা অন্যায় করে ফেলেছি। পরবর্তীতে চাচার কথা বাদ দিলাম, তান্ত্রিকের কাছে গেলাম আমরা। তান্ত্রিককে জিজ্ঞেস করলাম যে, তান্ত্রিক বলে যে হ্যাঁ আমি এই কাজটা করেছি তার জন্য। সে আমাকে কিছু টাকা দিয়েছিল, বলল যদি আমি তার বংশকে ধ্বংস করতে পারি তাহলে নাকি সে আমাকে এই টাকা দিবে, আমাকে প্রলোভন দেখিয়েছিল। কিন্তু সে আমার সঙ্গে একটু প্রতারক করেছিল, যদিও আমি এটা এখন বলতে চাই না। তখন তান্ত্রিককে আমরা বললাম যে আপনি মূল ঘটনাটা খুলে বলেন, এখন যে চাচার যে সমস্যাটা হবে এ থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আছে? তখন ওই তান্ত্রিক বলে যে যে হাড়গুলো অবশিষ্ট রয়েছে, তোমরা যেগুলোকে কবর থেকে তুলেছো, ওই হাড়গুলো আমার কাছে নিয়ে এসো, এবং যে হাড়গুলোকে আমি দিয়েছিলাম রাত্রিবেলা ওখানে যে কবর থেকে তোলা হয়েছিল ওই কবরে গিয়ে পুঁতে দেওয়ার জন্য, ওই হাড়গুলোকে নিয়ে আসো। তখন চাচাকে পাঠানো হলো ওই কবরস্থানে, রাত্রিবেলা তিনি ওই হাড়গুলোকে তুলে নিয়ে আসলেন এবং আমাদের চাচার ঘরে যে হাড়গুলো ছিল ওই হাড়গুলোকে নিয়ে আসা হয়, একসাথে জড়ো করে তান্ত্রিকের হাতে তুলে দেওয়া হয়। তখন তান্ত্রিক বলে যে আমি এই কাজটা করতাম না, আমি কোনো মানুষের খারাপ করিনি আজ পর্যন্ত, আমি করেছিলাম আমার নিজের সাধ্যের জন্য। আমার একটা মন্ডুর দরকার ছিল, সেটা মানুষের, যারা মৃত মানুষ মারা যায়
তাদের মন্ডু দিয়ে আমি একটা কাজ করতে পারি যেটা মানুষের সহযোগিতা হয়। তবে এই যে মানুষের মন্ডুটা, এটা কিন্তু কেউ আমাকে দিবে না, যার কারণে আমি এই কাজটা করি। এত খারাপ কাজে আমি লিপ্ত হতে চাইনি, আমার একটা দরকার ছিল, এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। তান্ত্রিক তখন আমাদের কাছে ক্ষমা চায় এবং সে আমার চাচাকে কিভাবে বাঁচানো যায় সে এটা নিয়ে চেষ্টা করছে। তখন ওই মস্তিষ্কওয়ালা হাড়টা সে তার সামনে রাখলো এবং যে গুঁড়া গুঁড়া হাড়গুলো ছিল, যেমন কনুইয়ের হাড়, মাথার খুলি, তারপর হাঁটুর যে টাকনু, এরকম কিছু হাড় ছিল, 2 বিশিষ্ট 3 বিশিষ্ট জোড়া জোড়া হাড় ছিল, ওগুলো ওই তান্ত্রিক তার সামনে নিয়ে সে একটা যজ্ঞে বসে, যজ্ঞের মধ্যে সে একটা জিনকে হাজির করে। আমরা শুনতে পাই স্পষ্ট যে ওই যজ্ঞে থেকে কেউ একজন আওয়াজ করছে। সে খুব ক্লান্ত অবস্থায় বাজেভাবে বলছে যে সে কাউকে ছাড়বে না। তার খুব রাগ উঠেছে, তার এই রাগ যদি কোনোদিন না মিটে তাহলে নাকি সব কিছু ধ্বংস করে দেবে, যে তার সঙ্গে এরকম প্রতারণা করেছে তাকে ধ্বংস করে দেবে, এরকম কথাবার্তা বলছে। এটা আমাদের চোখেও শুনেছিলাম। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার চাচা তখন খুব ভয় পান। তিনি তান্ত্রিকের পায়ে গিয়ে লুটিয়ে পড়েন, বলেন যে আপনি আমাকে প্লিজ বাঁচান, এটা কে, এটা কি বলছে, এটা কে, আমি তো চিনতে পারছি না। তখন তান্ত্রিক বলে যে তুমি যার কবরস্থান খুঁড়েছো, এখানে কয়েকটা জিন থাকতো, ওই জিনগুলোকে আমি হাজির করেছি এবং ওই জিনগুলোই এখানে কথাবার্তা বলছে। বেশ ভয়ানক একটা মুহূর্ত। তখন এই সময়টাতে আমার যে চাচা ছিলেন, তারপর আমার 3 নম্বর চাচা, তারা তখন তান্ত্রিককে খুব জোরাজুরি করছেন, যে বলছেন যে যাতে যাতে করে সবাই বেঁচে যায়। তখন ওই তান্ত্রিক যজ্ঞ করলেন, সারা রাত যজ্ঞ করলেন, আমাদেরকে রাত 3টা বাজে পাঠিয়ে দিলেন, বললেন যে আপনারা সবাই চলে যান এবং পরদিন রাত মধ্যরাত যখন হয় 1টা কি 2টা বাজে তখন আপনারা আসবেন। তখন আমরা এবং আমার চাচা, তারপর আমাদের সঙ্গে কিছু মহিলা গিয়েছিলেন, যেমন আমার মা, আমার চাচি, সবাই আমরা মিলে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর পরদিন সকালবেলা সব জানাজানি হয়ে পড়ে এবং এই ঘটনাটা জানাজানির পর আমাদের বাড়িতে পুলিশও আসে এবং আসার পর আমার চাচাকে ধরে নিয়ে যায়। যদিও এটার কোনো মামলা হয়নি, ওনাকে আবার ছেড়ে দেন। তো উনি ছিলেন তখন জেলে। ওই দিন রাত্রিবেলা আমরা তখন যাই, যাওয়ার পর ওই তান্ত্রিক বলল যে আমার চাচাকে নাকি লাগবে। তখন চাচাকে ওই জেলখানা থেকে মানে রিকোয়েস্ট করে বের করে আনা হয়, মানে এরকম ঘটনা পুলিশদের কাছে বলা হয়, তারপর তারা আমার চাচাকে ছেড়ে দেন। যখন ওনাকে নিয়ে আসি তান্ত্রিকের কাছে, তখন তান্ত্রিক ওনাকে কানে কানে কিছু একটা কথা বলে। কথাটা ছিল বেশ অস্বাভাবিক। আমরা তখন অস্পষ্টভাবে কিছু একটা শুনতে পাই, যদিও পুরোটা শুনতে পাইনি। আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা খুব খারাপ একটি কথা বলেছেন আমার চাচাকে, একটি দুঃখের সংবাদ। মুখ দেখেই বোঝা যায় যে মানুষের মনে কি চলছে। তান্ত্রিকের মনে যে একটা দুঃখ প্রকাশ চলছে এটা আমরা বুঝতে পারি। তখন তান্ত্রিককে আমরা কিছু বলি না। আমার চাচা বলেন যে প্লিজ আমাকে বাঁচান, দেখুন আপনি যদি এখন আমাদের পাশে না থাকেন তাহলে কিন্তু আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে পড়ব, আর আমি যদি মারা যাই আজকে তাহলে কিন্তু আমার পরিবার কে চালাবে, কে কি করবে। তখন তান্ত্রিক বলে যে তোদের পরিবার থেকে যে কোনো একজনের মৃত্যু হবে এই মাসের ভিতরে, আর এটা তোদের সঙ্গে ঘটবেই, আর এটার জন্য তুই দায়ী। তখন চাচা অজোরে কান্না করেন এবং তিনি তান্ত্রিককে অনেক জোরাজোরি করেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তিনি বলেন যে ওনারা এখন আর কিছু করার নেই। দুঃখ ভরা মন নিয়ে আমরা সবাই বাড়িতে চলে আসি। কে না জানি মারা যায়, কার উপর না জানি এরকম বদ পিশাচ ভর করবে, কার উপর না জানি এরকম ঘটনা ঘটবে। এইটা দেখার জন্য আমরা একে অপরের দিকে মানে লক্ষ্য রাখি এবং সবাই সবার সঙ্গে থাকার চেষ্টা করি। একদিন শোনা যায় আমার ভাতিজা একটা, তার বয়স 9 বছর, সে কান্না করছে। ওইটা আমার চাচার নাতি, মানে মেজো চাচার নাতি, কান্না করছে রাত্রিবেলা। তো ওর কান্নাটা শোনার পর আমরা ওর কাছে যাই, গিয়ে বলি যে কি ব্যাপার তোর, কি হয়েছে, কান্না করছিস কেন? আশ্চর্য বিষয় যে সে কান্না থামছেই না এবং কান্না করতে করতে আমরা দেখতে পাই তার চোখগুলো উল্টো করে দিয়েছে এবং চোখগুলো বেশ অস্বাভাবিক দেখাচ্ছে, দেখে বেশ ভয়ানক দেখাচ্ছিল তাকে। সে তার হাতে থাকা যে কোনো জিনিস, যেমন লাঠি,
তারপর বই, যেটাই পাচ্ছে সেটা দিয়ে মানুষকে ঢিল মারছে। আমরা এটা বুঝতে পারি তার সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। ঘর থেকে সবাই বের হয়ে যায়। তার মা ছিল তার সঙ্গে, তার বাবাও তার সঙ্গে ছিল। বুঝতে আর কারো বাকি রইল না যে এটাই হয়তো সেই পিশাচটা তাকে বর করে দিয়েছে। তখন তার মা অজরে কান্না করছে, তার বাবা অজরে কান্না করছে, চাচা অজরে কান্না করছেন। তার আজকে একটি ভুলের জন্য একটি মানুষ, তার নাতির এরকম আজকে মৃত্যুর অবস্থা। তখন এই বিষয়টা একদিন, 2 দিন, প্রায় 2.5 দিন চলে। তার এরকম পাগলামি, তার এরকম কথাবার্তা, ঘটনাগুলো, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে লাস্ট তার মৃত্যু হয়। মৃত্যুর সময় সে মানুষের সঙ্গে অনেক কিছু কথাবার্তা বলেছিল, যেগুলো খুব রহস্যময় কথাগুলো ছিল। সে তার মাকে নাকি বলেছিল যে এই কালো জাদু আবারও নাকি কারো অভিশাপ হয়ে আসতে পারে, সবাইকে সাবধানে থাকার জন্য সে বলে দিল। এবং এটাও বলেছে যে যদি আর কেউ কালো জাদু করতে চায় তাদের গোষ্ঠীবর্গে, তাদের নাকি আরো বড় রকমের সমস্যা হতে পারে। ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম কথাবার্তা বেশ অস্বাভাবিক ঠেকলো সবার কাছে। তো যাই হোক, তার মৃত্যু হলো। মৃত্যুর পর তাকে সবাই দাফন দিল। পরবর্তীতে আমার যে বড় চাচারা ছিলেন, তাদের যে একটা অবস্থান ছিল, তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। তাদের সঙ্গে একটি ভয়াবহ মহামারী নেয়। কালো জাদুর প্রভাব যে এতটা ভয়ানক হতে পারে, এটা যার সঙ্গে ঘটে সেই কিন্তু বুঝতে পারে। তো আমার বড় চাচার ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটে। তারা স্বপ্নে দেখতে পারে খুব ভয়ানক কিছু। তারা যখন ঘর থেকে বের হয় তখনও দেখতে পারে যে অনেক কিছু তাদের সঙ্গে ঘটে যায়, ভয়ানক ঘটনা, যেগুলো তারা আগে কখনো দেখেনি। তারা নাকি অনেক জিনকেও দেখেছে তাদের বাড়ির সামনে বসে থাকতে। এই ঘটনাগুলো তাদের সঙ্গে ঘটে। তো একদিন হয় কি, আমার বড় চাচা সে ঘর থেকে বের হয়। বের হওয়ার পর দেখতে পারে যে 4-5 জন মানুষরূপে পিশাচ বলা যায় এগুলোকে, এগুলো নাকি তার ঘরের সামনে বসে বসে কান্না করছে ঝিমঝিমিয়ে। তাদেরকে দেখার জন্য বড় চাচা তার সামনে যান, গিয়ে দেখেন যে তারা কান্না করছে ফিসফিসিয়ে। দেখতেই তিনি বুঝতে পারেন যে এগুলো কোনো মানুষ নয়, এগুলো মানুষরূপী পিশাচ। তখন চাচা দৌড় দিয়ে ঘরে আসেন এবং ঘরে এসে তিনি ঘর আটকে দেন। তখন রাত্রিবেলা ঘরের ভিতরে কেউ দরজা নক করে। এই দরজা নক করাটা আমরা ঘরের মধ্যে অনেকেই শুনতে পারি। এই ঘটনাটি যে শুধু আমার বড় চাচার ঘরের মধ্যে ঘটেছে এটা কিন্তু নয়, আমাদের ঘরের মধ্যেও শুনতে পেলাম যে রাত্রিবেলা কেউ একজন এসে ঠক ঠক করে আওয়াজ করে। বিষয়টা বেশ অদ্ভুত ঠেকে আমাদের কাছে। তবে এই বিষয়টা যে এরকম একটি অবস্থার কারণে এটা হচ্ছে, এটা আমাদের আর বুঝতে বাকি নেই। তখন আমার চাচা এবং যারা যারা ছিলেন আমাদের পরিবারের, যে আমরা গোষ্ঠীবর্গের সবাই মিলে ওই তান্ত্রিকের নিকট আবার যাই। গিয়ে বললাম যে কি ব্যাপার, রাত্রিবেলা তো দেখতে পাই যে কেউ এসে দরজা নক করে, এটা নিশ্চয়ই কোনো একটা পিশাচ, না হলে পিশাচ ছাড়া তো এরকম কেউ হতে পারে না। আর এই ঘটনার কারণে একটা পিশাচই দায়ী হতে পারে। তখন ওই তান্ত্রিক আমাদেরকে কয়েকটা তাবিজ দেন, দিয়ে বলেন যে এই তাবিজগুলো রাখেন এবং ওই তাবিজগুলো অতদিন পর্যন্ত খুলবেন না যতদিন পর্যন্ত আপনারা দেখেন যে এই দরজা নক করে, তারপর এরকম ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটে। তারপর তাবিজগুলো আমরা রাখি এবং আমাদের হাতে একজনের লাগিয়ে দিই। ওই তাবিজগুলো লাগানোর পর আমরা এরকম ঘটনার আরও অনেক দিন সম্মুখীন হই। রাস্তাঘাটে এরকম মানুষরূপী পিশাচ দেখতে পারি এবং ওই হাড়গুলো স্বপ্নের মধ্যে অনেক মানুষ দেখেছে আমাদের পরিবারে। এর পরবর্তীতে যখন 2-3 মাস অতিবাহিত হয়, তারপর থেকে এরকম ঘটনা আমাদের সঙ্গে আর ঘটেনি। তো লিসনার্স, এই ছিল ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধু-বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লিসনার্স, এখন আর কোনো রকমের দেরি না করে এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। দ্বিতীয় ঘটনাটি একটি ইমেল এপিসোড। আশা করি এই দ্বিতীয় ঘটনাটিও আপনাদের একটা ভালো লাগবে। চলুন দেরি না করে এবার আমাদের ঘটনায় চলে যাই। লিসনার্স, এটি হচ্ছে একটি ইমেল স্টোরি। এটি আমাদেরকে দিয়েছেন কিশোরগঞ্জ থেকে একজন ভাই। তো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিলে আপনাদের ভালো হবে। আমি কিশোরগঞ্জ জেলা থেকে বাদল হোসেন বলছিলাম। আজকে একটি ভয়ঙ্কর স্টোরি আমার নিজ হাতে আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি।
আশা করি এই স্টোরিটি আপনাদের অনেকটা ভালো লাগবে এবং এটি যথাযথ সত্য নির্ভর এবং এটি বাছাইকৃত একটি ঘটনা। তাই আজকের এই ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। লিসেনার্স, ঘটনাটি ঘটে যায় আমার দাদার সঙ্গে। এটি আমার দাদার সঙ্গে ঘটে যায় তখন আমার বাবাও ছিলেন। তখনকার সময় একটি ঘটনা। তখন সময়কাল ছিল প্রায় 1985 কি 1986 সাল, এরকম একটা সময় ছিল। তখনকার সময় আমার দাদা তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। আমার বাবাও তখন ছিলেন প্রায় 12-13 বছর বয়সী। আপনারা হয়তো অনেকেই জানেন যে তখনকার সময়ে যে বাচ্চারা যদি 15-16 বছর হয় তাহলে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। অনেক মানুষকে এইভাবে বিয়ে দিত। তো এমনই ছিলেন আমার দাদা আমার আব্বুকে বিয়ে করানোর জন্য আর কি রেডি করেছিলেন, যে পাত্রী দেখছেন 15-16 বছর হয়েছে আমার আব্বুর, তখন তাকে বিয়ে দিবে। এই সময়ের ঘটনা এটি। তখন বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। আমাদের দাদার বাড়িতে একজন ঘটক আসছিল। ওই ঘটকের দ্বারাই আমার দাদা তিনি আমার আব্বুর জন্য ভালো একটা পাত্রীর সন্ধান করান। তো কোনো রকমের পাত্রী পাচ্ছেন না। তখন নাকি অনেকগুলো পাত্রী আমার দাদা দেখেছেন আমার আব্বুর জন্য, তবে আমার দাদার একটা পাত্রীও পছন্দ হচ্ছে না। তখন এক রাতে একটি ঘটক আসে আমার দাদার কাছে, এসে আমার দাদাকে বলল যে বিয়াই, আপনি তো আপনার ছেলেকে বিয়ে করাবেন, তো আসুন, আমার কাছে একটি মেয়ে আছে, তো এই মেয়েটা আমি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো আমার দাদা তখন রাজি হলো, বললো যে ঠিক আছে চলেন। তখন আমার আব্বা এবং আমার দাদা তারা দুইজন মিলে ওই ঘটকের সাথে রওনা দিলেন ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তখন ওই ঘটকটাকে আমার দাদা বললেন যে কিছু খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ওই ঘটকটা বলে যে না, আমি কিছু খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আর এই ঘটকটা এমন কিছু ভাবভঙ্গি করছে যে সে এখান থেকে যদি তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে তাহলে তার জন্য মনে হয় ভালো হবে, এরকমটা সে করছে। আমার দাদার একটু সন্দেহ জাগে। তিনি বলেন যে আপনাকে তো আমি চিনি না, বাট আপনি একটা ঘটক বলছেন, তো আপনাকেও আমি চিনি না, আপনিও আমাকে চিনেন না, এ তো রাতের বেলা যদি আমরা যাই, কোথায় নিয়ে যাবেন, কি না করবেন কে জানে। ঘটক বলে, এ কি বলছেন আপনি বেয়াই মশাই, আপনি আমার সাথে চলুন, আমি আপনার ছেলের জন্য ভালো একটা পাত্রী দেখেছি, তো এই পাত্রীটাকে দেখলে আপনাদের পছন্দ হবে নিশ্চয়ই। তখন আমার দাদা আর না করলেন না, তিনি বললেন আচ্ছা চলেন। তখন আমার দাদা এবং ওই ঘটক এক সমবয়সী থাকার কারণে তারা দুজন একসাথে হাঁটছিলেন এবং আমার বাবা তিনি পিছনে হাঁটছিলেন। তখনই আমার দাদা তিনি তার পকেট থেকে একটা বিড়ি আর ম্যাচ বের করলো। তখনকার সময় কিন্তু বুড়ো মানুষরা বিড়ি খেয়ে থাকতো আর কি। তো আমার দাদাও তিনি একটা বিড়ি ধরালেন। তো যেই না আমার দাদা বিড়ি ধরালো, সেই সময়েই ওই ঘটকটা আমার দাদার কাছ থেকে একটু দূরে সরে গেল। এটা বলা যায় যে এক লাফ দিয়ে মানুষ যতটুকু যেতে পারবে, মানে জান ছেড়ে যদি একটা লাফ দেয় তাহলে যতটুকু যেতে পারবে সে অতটুকু চলে গিয়েছে এবং অতটুকু গিয়ে সে জোরে হাঁটা শুরু করে দিয়েছে। আমার দাদা তখন দেখে অবাক। তিনি চিন্তা করেন যে কি ব্যাপার, বিড়ি ধরাতে না ধরাতেই সে এতটা দূরে চলে গেল কিভাবে। তখন ডাকছেন, ও ঘটক ভাই, ও ঘটক ভাই, এদিকে আসেন, আপনি এত তাড়াতাড়ি হাঁটছেন কেন, সমস্যা কি? ঘটক তখন সামনে থেকে বলে যে না না, আমি এখন আসতে পারবো না, আপনার পিছন পিছন আসেন, আমি সামনে সামনে হাঁটছি। আমার দাদা তখন আর এতটা প্যারানর্মাল বিষয় হবে যেটা তিনি ভাবেননি। তিনি তখন ওই ঘটকটার পিছন পিছন হাঁটছেন, সাথে আমার বাবাও। ঘটকের পিছন পিছন হাঁটতে হাঁটতে তারা অনেকটা দূর চলে গিয়েছেন। তো এতটা দূর যাওয়ার পর হঠাৎ তাদের লক্ষ্য হলো যে তারা এখন কোথায় আছে। আশপাশে চেয়ে দেখে যে যে জায়গাতে তারা এখন অবস্থানকৃত আছে সেই জায়গাটা নাকি কোনোদিন তারা দেখেনি। এমনই একটি জায়গাতে তারা চলে এসেছে। জায়গাটা বেশ ভয়ানক দেখাচ্ছে, গাছপালাগুলো খুব চটচটে আছে এবং জায়গাটা বেশ এক কথায় ভয়ানক বললেই চলে। তখন আমার দাদা ওই ঘটককে ডাক দিয়ে বললেন যে কি হলো বিয়াই, আপনি আমাদের কোথায় নিয়ে এসেছেন? এই জায়গা তো আমরা চিনি না, আর আমরা এখানে কিভাবে আসলাম? তখন ঘটকটা ওই সামনে থেকে সে হাসছে। তার হাসির অট্ট হাসিটা আমার দাদা এবং বাবা তারা দুজন শুনতে পান। শুনতে পেয়ে তারা ঘটক মনে করেছিলেন যে তারা তাদের সঙ্গে কোনো মশকরা বা কোনো মজা করছে। এইটা দেখার জন্য ওই ঘটকের নিকট তারা যাওয়ার চেষ্টা করে। যখনই আস্তে আস্তে পা ফেলে তারা ওই ঘটকের নিকট এগোচ্ছিল, ততই মনে হচ্ছিল যে তারা একটি ভয়ঙ্কর কিছুর ভিতরে তারা প্রবেশ করছে। মনে হচ্ছে খুব শীতল একটা জিনিসের ভিতরে যদি মানুষ ঢুকে তাহলে যেমনটা অনুভূতি হয়, ঠিক তেমনটা অনুভূতি হচ্ছে তাদের সঙ্গে। তারা তখন ওই ঘটকটার কাছে
চলেই যান। গিয়ে তারা ঘটককে জিজ্ঞেস করেন যে কি হলো বিয়াই, আপনি আমাদেরকে এটা কোথায় নিয়ে এসেছেন আর হাসছেন কেন এভাবে? ঘটক তখন নিমেষের মধ্যে উতাও হয়ে গেল। কি ব্যাপার, ঘটক কোথায় গেল? এই ঘটককে খুঁজতে খুঁজতে তারা ওই জঙ্গলের অনেকটা পথ অতিক্রম করে, তবে ঘটককে খুঁজে পাচ্ছে না। তখন নিরুপায় হয়ে তারা ভয়ে, মন ভরা ভয় নিয়ে তারা এই জঙ্গলটা থেকে কিভাবে বের হওয়া যায় এটা চিন্তা করছেন। তখন পাশেই দেখতে পান যে একটা ছোট্ট রাস্তা এখান দিয়ে বয়ে গেছে। ওই রাস্তা তারা এখান দিয়ে ধরা শুরু করে। তখন ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন। তো হাঁটতে হাঁটতে তারা এখানে আরো কিছু জায়গার সম্মুখীন হন, যে জায়গাগুলো তাদের কাছে খুব ভয়ানক ঠেকছিল। এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো তারা জীবনের প্রথম দেখেছে নাকি ওই জঙ্গলটাতে। তখন আর একটু সামনে এগোয়, সামনে গিয়ে দেখতে পারে যে কিরকম ফুলের গাছ, ওই গাছগুলো থেকে কেমন এই রক্তর মতো লাল পানি বইছে। তারা এটা দেখে ওই পানিটাকে হাতে নেয়, হাতে নিয়ে দেখতে পারে যে টাটকা মানুষের রক্তের মতো একবারে লাল বর্ণ এবং এরকম একটা গন্ধ বইছে। আমার বাবা তখন বলেন যে দেখুন এটা কিসের রক্ত? তখন দাদা বলেন যে চলে এসো, এখানে আর দেরি করা সম্ভব হবে না আমাদের, আমরা তাড়াতাড়ি রাস্তা ধরে দেখি শেষ প্রান্তে কি আছে। তখন তারা ওই রাস্তার সোজা হাঁটা শুরু করে। এমনকি তারা এতটা স্পিডে হাঁটছিলেন, তো এতটা স্পিডে হাঁটার সময় যদি কোনো কিছু পাশে শব্দ করে তাহলে কিন্তু এই শব্দটা তারা শুনতে পাবে না। এবং ওই জঙ্গলের ভিতরে যে পাতালতা ছিল এগুলো কচরমচর একটা শব্দ, এই শব্দটার প্রভাবে তারা আর দেখতে পায়নি যে কি ছিল পাশে, কি ছিল সামনে পিছনে। তো অনেক কিছুই ছিল যেটা তারা পাতা দেয়নি। সামনে এগোয়, সামনে গিয়ে দেখতে পারে যে এখানে একটা মানুষ পড়ে আছে, একটা মৃতদেহ। তবে অবাক করা বিষয় যে এই মৃতদেহটাকে তারা কোনোদিন দেখেইনি এলাকাতে। মৃতদেহটার শরীরটা ছিল নাকি একদম সাদা বর্ণের এবং ধবলি রোগীর শরীর যেমন থাকে এরকম একটা শরীর। তার হাতের মধ্যে কিছু মাংস খাওয়া এবং মুখের যে গালের মাংসটুকু যেমন কেউ উপড়ে নিয়েছে। পায়ের মধ্যে রক্ত বইছে, মনে হচ্ছে যে সারা শরীরটাকে কোনো বাঘ বা কোনো হিংস্র প্রাণী ছেড়ে দিয়েছে একবারে। তো এরকমটা দেখার পর আমার দাদা তখন ঠিক করলেন যে এই দেহটাকে তিনি আর কিছু করবেন না, এখান থেকে যথারীতিভাবে তারা বের হয়ে যাবেন। তখন আমার আব্বা বলে উঠেন যে আপনি লাশটাকে নিয়ে নিন, আমরা এই লাশটাকে পাশে নিয়ে যাই, যদিও হতে পারে কোনো আত্মীয় স্বজনের মেহমান হবে যার লাশটা এখানে পড়ে আছে। তখন দাদা বলেন যে না, এটা আমাদের সঙ্গে কোনো স্বাভাবিক কোনো কর্মকাণ্ড হচ্ছে না, তাড়াতাড়ি চলে আয়। এই বলে আমার দাদা আমার আব্বুকে নিয়ে ওই জঙ্গলের থেকে কিভাবে বের হওয়া যায় এটা নিয়ে তারা গবেষণা করছেন। ঘুরতে ঘুরতে তারা একই চত্বরে পড়ে যাচ্ছেন আবার। এতটা বড় জঙ্গল তাদের কাছে মনে হচ্ছে যে অচেনা একটা জঙ্গল। এটা রাস্তা কোন দিকে গেলে তারা কি পাবে এটা তারা কোনোভাবেই ঠিক করতে পারছে না। তখন হঠাৎই তারা দেখতে পায় যে এক জায়গাতে আলো জ্বলছে। ওই আলোটার নিকট তারা আস্তে আস্তে করে এগোয়। আলোটার নিকট যেই না তারা এগোয় তখনই তারা দুজন ছিটকে পড়ে যায় পিছনে। তখন হাতে পায়ে খুব প্রচন্ড ব্যথা পায়। তারা উঠে দাঁড়ানোর পর তারা শুনতে পায় এই জঙ্গলের উপরিভাগ থেকে, যেমন মনে হচ্ছে গাছপালা থেকে কোনো খারাপ কিছু তাদের দিকে তাকিয়ে আছে এবং তাদেরকে ডাকছে। যেমন কিছু যদি কেউ খায়, বাঘ যদি কোনো খাবার খায় তাহলে যেমন কেচের মেচের একটা শব্দ হয়, ঠিক এরকম একটা বাজে বিশ্রী একটা আওয়াজ তারা শুনতে পায়। শুনতে পেয়ে তারা এখানে একদম হতাশায় পড়ে যান। তখন এখান থেকে তারা বের হওয়ার জন্য আবারও চেষ্টা করা শুরু করেন, কিন্তু ফলপ্রসূত তারা এখান থেকে বের হতে পারছেন না। যেদিকে যাচ্ছেন সেদিকেই ভয়ানক অবস্থা, যেদিকে যাচ্ছেন সেদিকে তাদের ভয়ানক অবস্থা। তখন এভাবে ঘুরতে ঘুরতে তারা একটা পর্যায়ে যান, যেখানে যাওয়ার পর তারা এমন কিছু দেখেন যেটা পরবর্তীতে তাদের আর মনে থাকে না। সেই জিনিসটা দেখার পরেই তারা জ্ঞান হারিয়ে ফেলেন এবং জ্ঞান হারানোর পর তারা এখানে পড়েছিল। পরদিন সকালবেলা এখানে অনেক মানুষজন আসা যাওয়া করছিল। কিছু মানুষ তাদেরকে এখানে দেখতে পায় যে সেন্সলেস অবস্থায় পড়ে আছেন। দেখে চিনতে পারেন তাদের এলাকার লোক। তাদেরকে তখন বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে এসে বলে যে তারা এখানে পড়েছিল ওই যে খালপাড়ের কিনারায়।
তখন বাড়ির লোকজনও সবাই অস্থির হয়ে আছে, তাদেরকে খোঁজাখুঁজি করছেন সকালবেলা। যেহেতু সারা রাত তারা বাড়ি ফিরেনি এবং না বলে চলে গিয়েছে, কোনো যোগাযোগের মাধ্যমও ছিল না, এরই জন্য তারা সকালবেলা সারা দিক খোঁজার চেষ্টা করেন। তো বাড়িতে চলে এসেছেন তারা দুজন, তাদেরকে অন্য মানুষরা নিয়ে এসেছে। তখন বলে যে কি ব্যাপার, খাল পারে কেন পরে থাকবে তারা, তারা তো গিয়েছিল কালকে বউ দেখতে, এরকম অবস্থা হলো কেন? তখন লোকজন বলে যে না, এরা এখানেই পড়েছিল, বাট কেন পড়েছিল এটা তো আমরা বলতে পারবো না, তাদের জ্ঞানটা ফিরুক তারপর দেখুন জানতে পারেন কিনা। তখন জ্ঞান ফেরার পর তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা তারপর এই ঘটনাটা যে ঘটেছিল এটা তারা খুলে বলেন। তারপর থেকে ওই ঘটকটা কোথায় ছিল, কেনই বা এসেছিল এবং কি ক্ষতি করার জন্য এসেছিল সেটা কিন্তু কেউ জানতে পারে না। আমার দাদাও তখন বেশ কৌতূহলবশত এই ঘটনার যে পরিসমাপ্তি, তারপর ঘটনার যে একটা ঘটনাস্থল, এই বিষয়টা তারা দেখার জন্য অনেক চেষ্টা করেছিল, অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছিল, কিন্তু এই ঘটনাস্থল আর কোনোদিন তারা পায়নি। তখন ভালো একজন তান্ত্রিকের কাছে তারা এই ঘটনাটা খুলে বলার পর তিনি ধারণা দেন যে যদিও কোনো খারাপ পিশাচের যদি কেউ কবলে পড়ে তাহলে কিনা তাদেরকে এরকম জায়গায় নিয়ে চলে যায়, যেটা একটা অদৃশ্য জায়গা, এটা কিনা একমাত্র পিশাচরাই দেখতে পারে, জিনেরাই দেখতে পারে। তো এরকম হয়তো পারে আপনাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো এর পরিপ্রেক্ষিতে কোনো সমাধান বা কোনো ব্যাখ্যা এই তান্ত্রিক আর দিতে পারেননি। লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, আজকের মতো আমরা এখানে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কালকে কোনো নতুন একটি ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।